মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা আপনাদের দেউলিয়ত্ব, সরকারের দেউলিয়ত্ব যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না। মাননীয় স্পিকার, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছি। এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এখানে এসে বক্তব্য দেওয়া। আমরা জামাত এত খারাপ হয়ে গেলাম যে এখন বাংলাদেশে কোনো জিনিসপত্রের ঊর্ধ্বগতির কোনো কথা নাই, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এ ব্যাপারে কোনো বক্তব্য নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে সারা দেশে, এ ব্যাপারে সরকারি দলের কোনো বক্তব্য নাই। বক্তব্য হলো জামাত ইসলামী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই, ছাত্রদের আন্দোলন। তার ওই বক্তব্য সঠিক ছিল মাননীয় স্পিকার। তার ওই সময়ে, ওনার ওই সময়ে কৌশলগত অবস্থান এটাই সঠিক ছিল। উনি ওই সময় এই বক্তব্যই প্রয়োজন ছিল। এটা তো আমাদের কোনো দ্বিমত নাই। মাননীয় স্পিকার, আমাকে ডিজিএফআই, ডিবি, এসবি, বাংলাদেশের হেন কোনো গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে ইন্টারোগেশন করেছে, টর্চার করেছে এবং একটা কথা বারবার বলানোর চেষ্টা করেছে যে এই আন্দোলন বিএনপি জামাতের আন্দোলন, যারা আগুন লাগিয়েছে তারা বিএনপি জামাতের সন্ত্রাসী। এটা একবার তোমরা শুধু বলো। ডিবি অফিসে শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েছি আন্দোলন স্থগিতের ঘোষণা দিতে, কিন্তু কখনো এই কথাটা মাননীয় স্পিকার আমরা বলিনি। হেই অন্ধভক্ত দলকানা পাচাটা ছাগলের দল, তোমরা যে সবসময় আমাকে ট্যাগ দাও যে আমি জামাতি, কারণ আমি বাংলাদেশের ভালো চাই। আমি বাংলাদেশে চাই একটা ভালো সরকার আসুক, যে সরকারের বদলতে তোমরা ভালো থাকো, তোমাদের সবকিছু খুব সুন্দর হয়, তোমাদের লেখাপড়া, চিকিৎসা, ওভারঅল তোমরা ভালো থাকো, এই জন্য আমি জামাতি। ফাইন। এখন শোনো, তোমরা কুত্তার মতো যাদের পাচাটো, ওদের তো কোনো বেল নাই, বিশ্বে কোথাও কোনো বেল নাই, কারণ সবাই জানে যে তোমার প্রধানমন্ত্রী একটা অশিক্ষিত মূর্খ, পুরা আবাল মার্কা একটা মানুষ। যাই হোক, উনি মুক্তিযোদ্ধা বলে দাবি করে আসলে উনি হচ্ছে ভারতের দালাল। ফজলুর রহমান সাহেব কি বললেন? ফজলুর রহমান সাহেব কেন বলতে পারেন না যিনি ছাত্রলীগ থেকে আসছেন, এখন ওনার উপরে সে আওয়ামী লীগের প্রেতাত্মা ভর করে আছে। ফজলুর রহমান সাহেব বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা বা 31 দফাকে ধারণ করেন না। তিনি মুক্তিযুদ্ধকে ধারণ করেন না, সেজন্য 24কে ধারণ করেন না। উনি মুক্তিযোদ্ধা বলে দাবি করে আসলে উনি হচ্ছে ভারতের দালাল। উনি ভারতের আধিপত্যবাদকে এই দেশে প্রতিষ্ঠা করতে চান। এখন কি বলে 17 বছর আমরা খন্ড খন্ড এরকম জুলাই বহুত পার করছি। চিন্তা করছেন, ওই যে ক্ষমতায় চলে গেছে, যাওয়ার পরই ডিগবাজি, আর আগের কথা মনে নাই, কিন্তু জনগণের এসব মনে আছে। যুগ বদলে গেছে, তো এই যুগে সব কিছু মানুষ মনে রাখে। কারণ কি জানেন, এই ভিডিওগুলা সবই এই নেটে ঘুরে বেড়ায়। আপনারা যা বলেন এটা নিয়ে মানুষ হাসাহাসি করে, তো আপনারা কেন বুঝেন না আমি বুঝি না। অনেকেই বলে যে ভাই এগুলো বট বাহিনীর কাজ, বট বাহিনীর কাজ। বট বাহিনী বুঝছেন তো, রোবট থেকেই বট, এই বট বাহিনী হয়েছে। আমার কথা, এই বট বাহিনী যদি থাকে বিরোধী দলের, অনেকেই বলে, অনেকেই দোষ দেয় যেটা বিরোধী দলের বট বাহিনী। সরকারি দলের বট বাহিনী কই? আপনারা বট বাহিনী বানায় নেন, বট বাহিনীকে বট বাহিনী দিয়ে জবাব দেন। আপনাদের বট বাহিনী নাই কেন? কারণ কি? তারা কিসে ব্যস্ত, কোথায় ব্যস্ত, এটা আমরা জানি। সবাই যার যার ধান্দায় ব্যস্ত। সে তো মূলত একজন পোল্ট্রিবাজ। আপনি এই কথাগুলো কেন বলতে পারলেন না? জামাত আমির যদি সাথে সাথে হুঙ্কার দিতেন যে ফজলুর রহমান আপনি মুক্তিযোদ্ধা নন, আপনি মুজিব বাহিনীর সদস্য ছিলেন। মুজিব বাহিনীর সদস্য আর মুক্তিযোদ্ধা এক নয়। যেরকম রক্ষী বাহিনী আর সেনাবাহিনী এক নয়, ওরকম মুজিব বাহিনী আর মুক্তিযোদ্ধা এক নয়। মুজিব বাহিনী সরাসরি ভারতের দালাল। ভারত তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠিয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, ডাকাতি করার জন্য, চুরি করার জন্য, ছিনতাই করার জন্য। মুজিব বাহিনীর সদস্য যারা ছিল তারা প্রত্যেকেই চুরি, ডাকাতি, ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। এবং এই যে আইয়ুব ইবনে হায়দার, এই কথা কিন্তু তিনি বলেছেন যে তার ভাইকে পিটিয়ে মানুষ মেরে ফেলেছিল এই চুরি ডাকাতি করার কারণে। এই ফজলুর রহমানের ভাইকে কেন জামাত এই কথাগুলো সংসদে তুলে ধরতে পারলো না? এই ফজলুর রহমানের মুখোশ কেন সংসদের ভিতরেই জামাত ইসলাম টেনে খুলে দিতে পারলো না? অবশেষে সংসদে দাঁড়িয়ে জনাব নাহিদ ইসলাম এমন কিছু বক্তব্য দিয়েছে ভাই, গোটা দেশ নয় গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় কি ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে, এবং বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যিনি রয়েছে তার জন্য হয়তো একটু অশনি সংকেত এই নাহিদ ইসলামের বক্তব্য। নাহিদ ইসলাম সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকারের সামনে যে বক্তব্যগুলো দিয়েছে না, তাতে বোঝাই গেল যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জন্য বড় অশনি সংকেত। এখন এর পরেও যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থেকেই যায় বা ক্ষমতায় তাকে বিএনপি রেখেই দেয়, তাহলে সেটা হলো বিএনপির ব্যর্থতা। এমনভাবেই বলেছে যে গাধাকে দিয়ে হাল চাষ করা যায় না, আরও কঠোর ভাষায় কিছু কথা বলেছে। এবং নাহিদ ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্যকে কেন্দ্র করে তিনি কিন্তু কঠোর একটা বক্তব্য দিয়েছেন। জানি না আসলে এই কথাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বোঝানোর চেষ্টা করলো নাকি অ্যাঙ্গেলে কিছু কথা বলল। কারণ জুলাই যুদ্ধের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দিয়েছিল যে এটা আমাদের দলের কোনো কাজ না, এটা আমাদের দল থেকে আমরা এই যুদ্ধটা করছি না। শেখ হাসিনাকে খুশি করার জন্য হোক বা শেখ হাসিনাকে দেখে ভয়ে হোক, যে কারণে হোক না কেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই অভ্যুত্থান অস্বীকার করেছিল। এটা এখনো সোশ্যাল মিডিয়া সার্চ দিলে পাওয়া যায়। তো সেই কথাকে কেন্দ্র করে নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছে, চরম বক্তব্য ভাই। কিন্তু পরবর্তীতে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই কথা বলেছিল জুলাইয়ের ভিতরে তাদের কোনো হাত নেই, কিন্তু এখন বিএনপির নেতাকর্মীরা যেটা বক্তব্য দেয় বা তাদের ভাষ্য অনুযায়ী যেটা বোঝা যায় যে একমাত্র বিএনপির জন্যই ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তারা সবসময় বলে থাকে যে গত 17 বছর আমাদের এই আন্দোলনে ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এই এককভাবে তারা অনেক সময় এই ফ্যাসিবাদ তাড়ানোর বিষয়টি এককভাবে তারা নিজেদেরকে বড়ত্ব দাবি করে থাকে। কিন্তু সে সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছিল যে আমাদের হাত নেই। তো 17 বছর আসলে তারা কিন্তু ফ্যাসিবাদী হাসিনাকে তাড়াতে পারেনি। শেষ মুহূর্তে তাড়াতে পারলো কাদের দ্বারা? এই নাহিদ, এই সার্জিস, এই হাসনাত, হ্যাঁ, এই আক্তার, এদের কারণেই কিন্তু শেষ মুহূর্তে তাড়াতে পেরেছে। হ্যাঁ, তাদের যে হাত নেই তা না, তাদেরও হাত আছে, জামাত ইসলামেরও হাত আছে, শিবির কর্মীর হাত আছে, কম স্টুডেন্টের হাত আছে, সবারই হাত আছে। কিন্তু এই জুলাই যদি কোনো মানুষ এককভাবে স্বীকৃতি নিতে চায় যে আমাদের দ্বারাই ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়েছে, তাহলে বোঝা যাবে ডালমে কুছ কালা হে। যাই হোক দর্শক শ্রোতা, আরেকটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়া গতকাল আমি ভিডিও দিয়েছিলাম। আন্দালিব রহমান পার্থ তিনি জামাত ইসলামকে কটাক্ষ করে সংসদে দাঁড়িয়ে তুমুল কিছু বক্তব্য দিয়েছে এবং বিএনপির প্রশংসা করে বিএনপির পা যেভাবে চেটেছে তাতে বোঝাই গেল যে তিনি মনে হয় জনম জনম ধরে বিএনপি করে, কিন্তু মূলত পক্ষে এটা ঠিক নয়। তিনি আগে কিন্তু শেখ হাসিনাকেও এভাবে তেল মেরেছে। তো এটাও কিন্তু এখন প্রকাশ্যে আসছে, কেননা সে ভিডিওগুলো এখনও সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে, আর সেগুলো ভেসে বেড়ালে তো প্রকাশ্যে আসবেই। আরেকটা বিষয় ঘটছে, ফজু পাগলা, মুফতি আমির হামজা তার নাম পড়েছে ফজু পাগলা, যার কারণে তিনি সংসদে দাঁড়িয়েও মুফতি আমির হামজার নামে বিচার দিছে স্পিকারের কাছে। তো যাই হোক, তিনি যে ভুয়া মুক্তিযোদ্ধা এটা প্রমাণিত হয়ে গেছে। মানে তিনি ভুয়া মুক্তিযোদ্ধা, অথচ মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে মনে করেন যে তার লুঙ্গি কোন জায়গায়, প্যান্ট কোন জায়গায় ঠিক থাকে না, সবসময় বক্তব্য দেয়, সংসদে পাগলামি করলো। তো ভাই এইগুলো বিষয় নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চলতেছে। তো তাছাড়াও গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর এপিসোডের মাধ্যমে আপনারা জানবেন, কিন্তু একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে আপনাদের। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে বিশ্লেষকদের কথাগুলো শুনে যাবেন, ভাই অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, তাইলে কথা কেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? যদি মন চায়, আর যদি না চায় দেওয়া দরকার নেই। চলুন একটা লাইক দিয়ে মূল ভিডিওতে চলে যাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন। তার ওই বক্তব্য সঠিক ছিল মাননীয় স্পিকার। তার ওই সময়ে কৌশলগত অবস্থান এটাই সঠিক ছিল। উনি ওই সময় এই বক্তব্যই প্রয়োজন ছিল, এটা তো আমাদের কোনো দ্বিমত নাই। মাননীয় স্পিকার, আমাকে ডিজিএফআই, ডিবি, এসবি, বাংলাদেশের হেন কোনো গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে ইন্টারোগেশন করেছে, টর্চার করেছে এবং একটা কথা বারবার বলানোর চেষ্টা করেছিল যে এই আন্দোলন বিএনপি জামাতের আন্দোলন, যারা আগুন লাগিয়েছে তারা বিএনপি জামাতের সন্ত্রাসী। এটা একবার তোমরা শুধু বলো। ডিবি অফিসে শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েছি আন্দোলন স্থগিতের ঘোষণা দিতে, কিন্তু কখনো এই কথাটা মাননীয় স্পিকার আমরা বলিনি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীকে আমরা আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত কখনো আমরা অস্বীকার করিনি। কিন্তু একটা জায়গায় আমরা ফারাক করতে চাই, যে এই গণঅভ্যুত্থান কোনো দলীয় আন্দোলন নয়। 90-এর গণঅভ্যুত্থান, 69-এর গণঅভ্যুত্থানের থেকে এই গণঅভ্যুত্থানের পার্থক্য রয়েছে মাননীয় স্পিকার। এই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নেতৃত্বে নয়, সামনে পিছনে ছিল মাননীয় স্পিকার। সামনে সাধারণ জনগণ ছিল, ছাত্ররা ছিল। ফলে সেই হিসেবেই এই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া উচিত। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি, নির্বাচিত সরকার মাননীয় স্পিকার। এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে সরকার, এবং আমরা বিশ্বাস করি বিএনপিতে সেই ধরনের যোগ্য আস্থাভাজন ব্যক্তি নিশ্চয়ই রয়েছে। যারা শহীদ হয়েছিলেন, শহীদ পরিবারদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকার থেকে, সেই সব কিছু অব্যাহত থাকবে এবং বর্তমান সরকার সেটা আরো বৃদ্ধি করবে মাননীয় স্পিকার, শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের জন্য। মাননীয় স্পিকার, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, খালেদা জিয়া তখন গ্রেফতার হন এবং তারপরের দিন আমার বাবা রাজনৈতিক মামলায় গ্রেফতার হন। আমার মা আমাকে নিয়ে থানায়, কোর্টে এবং কারাগারে আমি আমার মায়ের সাথে ঘুরেছি মাননীয় স্পিকার। আমি জানি আমার এই অভিজ্ঞতা বাংলাদেশের লাখ লাখ মানুষের, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন রাজনৈতিক কর্মী যারা রয়েছে তাদের সকলের একই অভিজ্ঞতা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই অভিজ্ঞতা থেকেই বিশ্ববিদ্যালয়ে যখন এসেছি প্রথম, মনে হয়েছে যে এই প্রজন্ম হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমার সামনে একজন স্বৈরাচার, একজন স্বৈরশাসক থাকবে, বাংলাদেশের একজন ছাত্র হিসেবে আমি এটা মেনে নিতে পারিনি মাননীয় স্পিকার প্রথম বর্ষ। অধিবেশনের দিনের আলোচনায় আমাদেরকে আরো বেশি অবাক করলেন মাননীয় অর্থমন্ত্রী। ফলে অর্থ সেক্টরের কিছু কথা, কিছু বক্তব্য দিয়ে আলোচনা শুরু করছি। আমরা যখনই ব্যাংকিং খাত বা অর্থ সেক্টরের আর্থিক খাতের কথা আসে, মাননীয় অর্থমন্ত্রী একটা বাক্যই বারবার বলেন যে বিএনপির সময়ে এরকম কোনো রেকর্ড নাই যে আর্থিক খাতে বিশৃঙ্খলা হয়েছে। উনি কিছুক্ষণ আগে অস্বীকার করলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা রাজনৈতিক নিয়োগ, তাদের দলের নির্বাচন কমিটির সদস্য,
এবং তিনি এটা অস্বীকার করলেন। আমি মাননীয় স্পিকার টিআইবির একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। বর্তমান সরকারি দলে যারা নির্বাচনের প্রার্থী হয়েছেন তাদের 59.41% ঋণগ্রস্ত এবং যার বেশিরভাগ হচ্ছে সরকারি দলে। সংসদ সদস্যদের 11,000 কোটি টাকার বেশি ঋণ রয়েছে, যার অধিকাংশই সরকারি দলের। এদের অধিকাংশই ঋণ খেলাপি ছিলেন, নির্বাচনের আগে কিছু টাকা ঋণ দিয়ে পুনঃতফসিল করে নিয়েছেন। এবং বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার স্পেশালিটিটা কি? তার স্পেশালিটি হচ্ছে এই ঋণ পুনঃতফসিল করা, এটাতে তিনি এক্সপার্ট। ফলে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন দেওয়া হয়েছে এটা খুব পরিষ্কার মাননীয় স্পিকার। এই যে হাজার হাজার কোটি টাকার ঋণ, সেই ঋণগুলো যাতে ঋণ পুনঃতফসিল করতে পারে সেই সুযোগ সুবিধাটা করে দেওয়ার জন্যই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেওয়া হয়েছে। ফলে জাতির সামনে এই জিনিসগুলো পরিষ্কার হয়েছে। এখন সামনের আর্থিক খাতে আরো নিয়োগ তারা কি বিবেচনায় দিবেন, এই জন্য আমরা তাদের উপর আস্থা রাখতে পারছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য। রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই, এবং সেই বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এখানে এসে বক্তব্য দেওয়ার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছি। তিনি দুদকের কমিশনার ছিলেন। তাকে দুদকের কমিশনারের করা হয়েছিল 3টি অ্যাসাইনমেন্ট দিয়ে। 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শাস্তি নিশ্চিত করা। 2 নম্বর পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন চিট দেওয়া। 3 নম্বর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলোকে বাতিল করে দেওয়া। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। আরেকটি ঘটনা বলি, 2009 সালে শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালতের নির্দেশে এই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে 3 সদস্যের জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন অন মাইনরিটি টর্চার ইন 2001 করেছিল শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট। এই প্রতিবেদন অনুসারে বিএনপির 26,000 বিএনপি নেতাকর্মীকে 2001 সালে ক্ষমতায় এসে কয়েক হাজার হিন্দুকে তারা হত্যা করেছে, এজন্য দায়ী করা হয়েছিল মাননীয় স্পিকার। এবং আওয়ামী লীগ এই রিপোর্ট দেশে বিদেশে এই রিপোর্ট ফেরি করে তারা নিজেদের এখানে ক্ষমতায় থাকাটাকে পাকাপোক্ত করেছিল। মাননীয় স্পিকার, এই রাষ্ট্রপতি চুপ্পু এস আলমের হাতে ইসলামী ব্যাংকে তুলে দেওয়ার কারিগর, 2 কোটি আমানতকারীকে পথে বসিয়েছিল। এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। একটা আলোচনা কয়েকবার এসেছে যে রাষ্ট্রপতির অধীনে কেন শপথ নিয়েছি আমরা বলতে এখানে ব্যক্তিগতভাবে আমার কথাই বলেছে, কারণ আমি এখানে শপথ নিয়েছিলাম। তো মাননীয় স্পিকার, সেই সময় প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কি এক? জুলাই গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে আমাদের সামনে 2টা অপশন ছিল। আমরা বলেছিলাম জাতীয় সরকার করতে হবে, সেই জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি নাকচ করে দিয়েছে। আমাদের সামনে আরেকটা অপশন ছিল ক্ষমতা আর্মির হাতে তুলে দেওয়া। যদি আমরা সেই দিকে আগাতাম, আজকে তারা এখানে বসতে পারতেন কিনা মাননীয় স্পিকার সেটা সন্দেহ আছে। দেশের স্বার্থে, দেশের স্থিতিশীলার স্বার্থে আমরা সেই সময় সরকারে গিয়েছিলাম, আমরা শপথ নিয়েছিলাম। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে 2024 সালে কিন্তু এই রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল। সেই সময় সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব, তিনি নিজেই কথা বলেছিলেন। ফলে এখন তো একটা নির্বাচিত সরকার মাননীয় স্পিকার, এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে সরকার। এবং আমরা বিশ্বাস করি বিএনপিতে সেই ধরনের যোগ্য আস্থাভাজন ব্যক্তি নিশ্চয়ই রয়েছে। এবং সরকার দলের সদস্য অনেকে গৌরবের সাথে বলেছেন যে যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন, সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছে। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা আপনাদের দেউলিত্ব, সরকারের দেউলিয়াত্ব যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই অধিবেশনের পুরোটা সময় জুড়ে আমরা সংস্কার, গণভোট, জুলাই সনদ, 72 সংবিধান নিয়ে অনেক কথা বলেছি। এবং একটা বিষয় আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, কিছু কিছু মাননীয় সংসদ সদস্য তারা 72 সংবিধানকে 71 সাথে মিলিয়েছে। মাননীয় স্পিকার, আমার জানা নেই আসলে তারা কোন বিবেচনা থেকে এটি মিলিয়েছে। এটা তো সবসময় আওয়ামী লীগ মিলিয়েছে মাননীয় স্পিকার। তারা 72 সংবিধানকে 71 ফসল হিসেবে 71 চেতনার সাথে মিলিয়েছে। 72 মূলনীতিকে 71 মূলনীতি বলে 71 আদর্শ হিসেবে প্রচার করেছেন। আমরা তো সেটা বিরোধিতা করেছি মাননীয় স্পিকার সবসময়, এবং বিএনপির বহু নেতা এটার বিরোধিতা করেছে মাননীয় স্পিকার। 72 সংবিধানের ক্রিটিসিজম, সমালোচনা 72 সাল থেকেই বাংলাদেশে শুরু হয়েছিল। গত 16 বছর এই সমালোচনা তৈরি হয়েছিল। 72 সংবিধানের সমালোচনা মোটা থেকে 3টি। প্রথমত, এই সংবিধান স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা প্রণয়ন করে নাই। আমি সরকারি দলের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির সাহেবের সাথে, ওনার সাথে আমি সহমত পোষণ করে বলতে চাই, একটা স্বাধীন দেশের শাসনতন্ত্র রচনা করার অধিকার, সুযোগ সেই দেশের নির্বাচিত প্রতিনিধিদের হওয়া উচিত। 72 সংবিধান রচনা করেছিল যারা 70 নির্বাচনে আইয়ুব খানের এলএফের অধীনে যারা নির্বাচিত হয়েছিল পাকিস্তানের শাসনতন্ত্র রচনা করার জন্য মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, এই 72 সংবিধান ইনহেরেন্টলি এটা একটা আনডেমোক্রেটিক কনস্টিটিউশন। একজন ব্যক্তির হাতে সকল ক্ষমতা অর্পণ করা হয়েছিল মাননীয় স্পিকার। সেই সময় শেখ মুজিবকে সামনে রেখে এই সংবিধান তৈরি করা হয়েছিল। একজন ব্যক্তির হাতে সংসদের ক্ষমতা, নির্বাহী বিভাগের ক্ষমতা, এমনকি বিচার বিভাগের ক্ষমতাও নানা কায়দা করে তার হাতে তুলে দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার।
ফলে স্বৈরতন্ত্রের বীজ কিন্তু সেই ৭২-এর সংবিধান থেকে বাংলাদেশে শুরু হয়েছিল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এই সংবিধান হচ্ছে মুজিববাদী আদর্শ দ্বারা রচিত হয়েছিল মাননীয় স্পিকার। ৭১-এর আদর্শ কিন্তু ৪ নীতি ছিল না মাননীয় স্পিকার। ৭১-এর আদর্শ ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ৭২-এর সংবিধানে এসে বলা হলো জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, এবং এটার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন মেজর জিয়াউর রহমান। মাননীয় স্পিকার, আজকে বিএনপি তার ফান্ডামেন্টাল জায়গা থেকে সরে যাচ্ছে মাননীয় স্পিকার। শুধু জামাত ইসলাম ৭২-এর বিরোধিতা করেছে বলে কি বিএনপি এখন আওয়ামী লীগের পজিশনে চলে গিয়েছে? আমাদের জানা নেই মাননীয় স্পিকার। ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছেন বদরুদ্দিন উমর, ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছেন মাওলানা ভাসানী, ৭২-এর সংবিধানের বিরোধিতা করেছেন কমরেড মুজাফফর আহমেদ, ৭২-এর সংবিধানের বিরোধিতা শত শত মুক্তিযোদ্ধারা করেছেন মাননীয় স্পিকার। ফলে এই ৭২-এর সংবিধানকে বাতিল করার একটা সুযোগ আমাদের এসেছিল ১৯৭৫ সালে সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে। জিয়াউর রহমানের এটা একটা ঐতিহাসিক ভুল বলবো মাননীয় স্পিকার, তার প্রতি সম্মান দেখে, যে আমরা সেই সময় সেই অপরচুনিটি মিস করেছি। আমরা একটা গণপরিষদ দিয়ে নতুন সংবিধান করতে পারি না, এবং এই অপরচুনিটি আমরা এই ২৪০০ মিস করেছি এবং এখনো করতে যাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ৫ই আগস্টের পরে যখন সংস্কারের আলোচনা আসলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম আমরা নতুন সংবিধান চাই বা সংবিধান পুনর্লিখন চাই। বিএনপি বলেছিল তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। ফলে ৫ই আগস্টের পর থেকে রাস্তা দুটি আলাদা হয়ে গেছিল মাননীয় স্পিকার। তখন আমরা একটা মধ্যপন্থায় আসলাম যে আমরা সংস্কারে আসি। সেই জায়গা থেকে সংস্কার কমিশন ঐক্যমত, সেখানে আলোচনা হলো। এখন সাংবিধানিক সংস্কার পরিষদ করার কথা গণভোটে বলা হলো। এখন বিএনপি সেই জায়গা থেকে সরে গিয়েছে। এখন বিএনপি যদি সেই জায়গা থেকে সরে যায়, আমাদেরকে পূর্বের জায়গায় ফেরত যেতে হবে মাননীয় স্পিকার। সংবিধান পুনর্লেখনের দাবি আমাদেরকেও জানাতে হবে। তারা যদি ৭২-এর পক্ষে এরকম অটল অবস্থানে থাকে। মানুষ যখন বিপদে থাকে তখন একরকম থাকে, আবার বিপদ মুক্ত হয়ে গেলে অন্যরকম হয়ে যায়। বিশেষ করে আমাদের এই যে ফজলুর রহমান, ওনার সাথে আবার বীর মুক্তিযোদ্ধা লিখতে হবে, নাহলে উনি খুব মাইন্ড করে। এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান উনি কিন্তু মাঝখানে একটা বিপদে পড়ছিল, দল থেকে বহিষ্কার করা এবং কেউ তার সাথে কথা বলতো না, এক ঘোড়া করে ফেলছিল ওনাকে। তখন কিন্তু উনি বলতো যে কে আছে জামাতের মধ্যে, তো কোনো রাজাকার নাই, যারা রাজাকার আছিল তারা তো মারা গেছে, জামাতের মধ্যে এখন কোনো যুদ্ধ অপরাধী নাই। এরকম কথা উনি নিজেই বলছে। অপরাধী লুকই নাই, সবই তো ফাঁসিতে গেছে গা, আর যারা ছিল হারা মরে গেছে গা। এখন কে জামাতের যুদ্ধ অপরাধী? ৫২ বছর পরে এই কথা কয়ে দেশকে বিভাজন করলে অপরাধী লুকই নাই, সবই তো ফাঁসিতে গেছে গা, আর যারা ছিল হারা মরে গেছে গা। এখন কে জামাতের যুদ্ধ অপরাধী? ৫২ বছর পরে এই কথা কয়ে দেশকে বিভাজন করলে, আমি বলছি না, কথাটা বলতে ওই শেখ হাসিনা যে দেশের দিকে তায়া থাকে সেই দেশের সমস্ত পত্র পত্রিকা এই কথা বলছে। আবার এখন দেখেন উনি অন্যরকম কথা বলে, কারণ ওই যে নির্বাচন করে পাশ হয়ে যাইছে, দল এখন তার সঙ্গে আছে, আর ওনার যে কোনটা দল উনি নিজেও জানে না। অরিজিনাল তো উনি আওয়ামী লীগ থেকে আসছে, আওয়ামী লীগের প্রোডাক্ট, আওয়ামী লীগের কথাই উনি বলবে। ওনার ভিতরে কিন্তু আওয়ামী লীগ, বাইরে দেখায় বিএনপি, আমি বিএনপি করি, জিয়াউর রহমানকে ভালোবাসি, বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, এটা মুখে বলে, অন্তরে কিন্তু অন্যটা। উনি কিন্তু ডিগবাজি খায়, বারবার ডিগবাজি খায়। এর আগে একবার টেলিভিশন মার্কা দাঁড়াইছিল, গামছা মার্কা দাঁড়াইছিল, বহু রকম মার্কায় উনি দাঁড়াইছে। ডিগবাজি খাইতে খাইতে এখন বিএনপিতে আইসা ঠেকছে। যাই হোক, দেখা যাক এখান থেকে আবার ডিগবাজি খায় কোথাও যায় কিনা। তবে ভাই, বিএনপির মধ্যে আরেকজন নেতা আছে, ইশরাক হোসেন। উনি কিন্তু খালি অনুমতি চায়, হ্যাঁ, লিডারের কাছে খালি অনুমতি চায় যে আমার এই অনুমতি দেন, এক্ষুনি দেখা নেবো। মানে অনুমতি পাইলেই উনি ঝাঁপায়া পড়বে। বিরাট ফোর্স আছে তোমার সঙ্গে, দলবল নিয়ে উনি ঝাঁপায়া পড়বে, বিরাট ক্ষমতা। খালি বলে অনুমতি দেন। গতকালকে না আজকেই বোধহয় বলতেছে সংসদে দাঁড়ায়া, অনুমতি দেন লিডার, বিরোধী দলকে দেখে নিবে, সে পতন ঘটায় দিবে বিরোধী দলের। কারণ বিরোধী দল নাকি বাইরে যা বলে সরকারের পতন ঘটাবে, এজন্য সে বিরোধী দলের পতন ঘটাবে। ঠিকই আছে, দুজনের পতন ঘটায় দেখি আমরা, দেখতে অসুবিধা কি, তাই না? সবাই ভাই এরকম। তবে একটা পরিবর্তন খেয়াল করছেন, আমাদের সালাউদ্দিন আহমেদ উনি কিন্তু আলোচনার বাইরে, এখন আলোচনার মধ্যে নাই, কিন্তু বেশ কিছুদিন দখল করে রাখছিল, হ্যাঁ, সমস্ত কিছু ওনার হাতের মুঠায় ছিল। ইদানিং উনি কায়দা করে একটু সইরা গেছে, আলোচনায় নাই। এর মধ্যে একটা খুব মূল্যবান কথা বলছে। সবাই যখন বলতেছিল জঙ্গি জঙ্গি, বিশেষ করে ওই যে ডাক্তার জাহিদুর রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার ডাক্তার জাহিদুর রহমান, মানে ওনার অরিজিনাল পরিচয় উনি একজন ইউটিউবার, কোনোদিন ডাক্তারি ফাক্তারি করে নাই, ইউটিউব থেকেই এই সুযোগটা পাইছে। উনি বলতেছে দেশে জঙ্গির উত্থান হয়েছে এবং সরকার সেটা দমন করবে। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনারই তো জানার কথা, তাই না? উনি তো খোঁজ খবর রাখে কোথায় জঙ্গি আছে না আছে, এই কাজটা তো উনার। উনি কিন্তু বলতেছে না, আমি তো কোনো জঙ্গি টঙ্গি দেখি না। উনি কোনো জঙ্গির অস্তিত্ব খুঁজে পায় নাই, আর বাকিরা সবাই পাইতেছে। যাই হোক, এই জন্য আমি একটা ধন্যবাদ দিতে চাই সালাউদ্দিন আহমেদকে। হ্যাঁ, এরকম সত্যি কথা বলবেন, অযথা এই যে মানুষের মধ্যে ভয় ঢুকায়া লাভ তো নাই। এই ভয় ঢুকায়া শেখ হাসিনা অনেক কিছু করতে চাইছিল, শেষ পর্যন্ত নিজেই ভয় পাইয়া চলে গেছে। ভয় পাইছে তো শেখ হাসিনা ৫ই আগস্টে যে ভয় পাইছে, মৃত্যুর আগ পর্যন্ত এটা ভুলবে না। স্বপ্নের মধ্যে দেখবেন চমকায় উঠবে ভয়ে, এরকম হইতে পারে। আবার দেখেন এই যে আমাদের আন্দালিব সাহেব, উনিও কিন্তু এখন বিরাট বড় বক্তা। বক্তা ভালো আগে থেকেই আমরা জানি,
কিন্তু এখন যেটা বলে, এখন যা করে, মনে হয় কি জানেন, কেমন জানি একটু চামচামি হয়ে যাইতেছে। ওনার যেটা দল ছিল নাকি গরু মার্কা, দলের নাম কি সেটাও ভুলে গেছি, মার্কা মতো গরু মার্কা ছিল। আমার মনে হয় উনি এটা ত্যাগ করছে, বিএনপির হয়ে গেছে, এখন পুরোপুরি বিএনপির। ভালোই হয়েছে একদিক থেকে। কিন্তু এই ভদ্রলোকও কিন্তু 5ই আগস্টের পরে উনিও কিন্তু জেলখানা থেকে বাইরে বলতেছিল যে আমরা 17 বছর কিছুই করতে পারি নাই, এই ছাত্ররাই আমাদের জন্য করছে। উনি নিজে বলতেছে। মানুষ মারা গেছে, এটা আসলে আমাদের জন্য প্রচন্ড দুঃখজনক একটা এই ঋণ আসলে আমরা শোধ করতে পারবো না। এবং এই রক্ত বিসর্জন দিয়ে তারা আমাদের যা উপহার দিয়েছে, এই দেশকে যে উপহার দিয়েছে, সত্যি কথা বলতে রাজনীতিবিদ হিসেবে আমরা দিতে পারি নাই। এবং আমরা চাই যাতে এই রক্তের সঠিক সম্মান আমরা দিতে পারি, আমরা আগামীতে একটা ভালো রাষ্ট্র এই জাতিকে দিতে পারি। আমরাও 17 বছর অনেক কষ্ট করেছি, অনেক কিছু করেছি, হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি নাই। মহান আল্লাহ হয়তো এতগুলি রক্তর মাধ্যমে এই জিনিসটা আমাদেরকে দিয়েছে। আর এখন কি বলে, 17 বছর আমরা খন্ড খন্ড এরকম জুলাই বহুত পার করছি। চিন্তা করছেন, ওই যে ক্ষমতায় চলে গেছে, যাওয়ার পরই ডিগবাজি, আর আগের কথা মনে নাই। কিন্তু জনগণের এসব মনে আছে, যুগ বদলে গেছে, তো এই যুগে সব কিছু মানুষ মনে রাখে। কারণ কি জানেন, এই ভিডিওগুলা সবই এই নেটে ঘুরে বেড়ায়। আপনারা যা বলেন এটা নিয়ে মানুষ হাসাহাসি করে, তো আপনারা কেন বুঝেন না আমি বুঝি না। অনেকেই বলে যে ভাই এগুলো বট বাহিনীর কাজ, বট বাহিনী বুঝছেন তো, রোবট থেকেই এই বট বাহিনী হয়েছে। আমার কথা, এই বট বাহিনী যদি থাকে বিরোধী দলের, অনেকেই দোষ দেয় যেটা বিরোধী দলের বট বাহিনী, তো সরকারি দলের বট বাহিনী কই? আপনারা বট বাহিনী বানায় নেন, বট বাহিনী দিয়ে জবাব দেন। আপনাদের বট বাহিনী নাই কেন? কারণ কি? তারা কিসে ব্যস্ত, কোথায় ব্যস্ত, এটা আমরা জানি। সবাই যার যার ধান্দায় ব্যস্ত। নিজের দলের কোনো নেতাকে যদি বট বাহিনী আক্রমণ করে, আপনারাও আক্রমণ করেন না ওদেরকে, ওদের নেতাকে আপনারাও আক্রমণ করেন, করতে তো পারেন না। কারণ কি? বট বাহিনী নাই, যার যার স্বার্থ নিয়ে শেষে আছে। এই 5 বছর এইভাবেই চলবে। এই যে সংসদে দেখলেন না, গত 2.5 মাসের মধ্যে যা কিছু দেখলেন, আজকে তো সংসদ শেষ হচ্ছে, আবার নতুন করে যেদিন শুরু হবে এই একই কাণ্ড দেখবেন, একই কাজ। যার হাতেই মাইক যায় সেই প্রথম 71 থেকে শুরু করে। 71, স্বাধীনতা, রাজাকার, এবং 7 মিনিট যদি সময় দেয় কথা বলার, এর মধ্যে 4 মিনিটই ভাই 71, স্বাধীনতা, রাজাকার এবং নিজের দলের নেতার প্রশংসা করতে করতে 4 মিনিট শেষ। আর বাকি 3 মিনিট কি কথা বলবে? হ্যাঁ বলে, সবাই মুখে একটা কথা কমন শুনবেন, রাস্তা লাগবে। আমার দেশের রাস্তা নাই, আমার এলাকায় রাস্তা নাই, 2 লাইন আছে, সেটাতে 4 লাইন করতে হবে। খালি রাস্তা চায়, রাস্তা খোঁজে, খালি রাস্তা চায়, রাস্তা করতে হবে। রাস্তা করলেই তো মালবানি, ইট, বালু, সিমেন্ট, রড এগুলো সাপ্লাই দেওয়া যায়। কাজ যত হবে, উন্নতি যত হবে, তত নিজেরও উন্নতি হবে। কিন্তু গরিবের কি হবে? আপনারা দেখেন, ঋতু আসে, ঋতু যায়, নির্বাচন আসে, নির্বাচন যায়, গরিবের ভাগ্য কি পরিবর্তন হয়? দেখছেন কোনো গরিবের ভাগ্য পরিবর্তন হইতে? না, এই ভাগ্যটা পরিবর্তন হয় না। ভাগ্য পরিবর্তন হয় ধনীদের, গরিবরা গরিবই থাইকা যায়। এভাবেই চলবে এই দেশটা, পরিবর্তন আসবে না। স্বাধীনতার পর থেকে এই দেশটা সবচেয়ে বেশি চালাইছে কে ভাই? আওয়ামী লীগ আর বিএনপি, ওনারাই তো চালাইছে, তাই না? মাঝখানে এরশাদ সাহেব ছিল, বাকি এই 2 দলই এই দেশটাকে 55 বছর চালাইয়া নিয়ে আসছে, এখনো চালাইতেছে। কিন্তু যেখানে ছিলাম ওইখানেই আছি আমরা, এক চুলো নড়ি নাই, কিন্তু ওইখানেই আছি, ওইখানেই থাকুম। কারণ পরিবর্তনটা আমরা আনতে পারি নাই। পরিবর্তন আনতে হইলে নতুন সরকার দরকার ছিল, নতুন কাউকে ক্ষমতা দেওয়া উচিত ছিল। নতুন কেউ যদি ক্ষমতায় আসে তাহলে নতুন কিছু হইতে পারে, না হলে ওই পুরনো সিস্টেমের মধ্যেই আমাদেরকে থাকতে হবে। আর বেশি কিছু বলার নাই। উপরওয়ালার কাছে খালি বলি, আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আমাদের দেশের ভাগ্যটা পরিবর্তন করে দাও, বিশেষ করে এই গরিবের ভাগ্যটা পরিবর্তন করে দাও। ধনীদের ভাগ্য তো পরিবর্তন হইতাছে, ডে বাই ডে উন্নতি হইতাছে, কিন্তু গরিবের কিছু হচ্ছে না। হেই অন্ধভক্ত দলকানা পাচাটা ছাগলের দল, তোমরা যে সবসময় আমাকে ট্যাগ দাও যে আমি জামাতি, কারণ আমি বাংলাদেশের ভালো চাই। আমি বাংলাদেশে চাই একটা ভালো সরকার আসুক, যে সরকারের বদলতে তোমরা ভালো থাকো, তোমাদের সবকিছু খুব সুন্দর হয়, তোমাদের লেখাপড়া, চিকিৎসা, ওভারঅল তোমরা ভালো থাকো, এই জন্য আমি জামাতি। ফাইন। এখন শোনো, তোমরা কুত্তার মতো যাদের পা চাটো, ওদের তো কোনো বেল নাই, বিশ্বে কোথাও কোনো বেল নাই, কারণ সবাই জানে যে তোমার প্রধানমন্ত্রী একটা অশিক্ষিত মূর্খ, পুরা আবাল মার্কা একটা মানুষ। যাই হোক, তো মনে আছে যখন ইরানের প্রধান নেতা মারা গেল, এই বাংলাদেশ সরকার তখন তো অলরেডি বিএনপি সরকার হয়ে গেছে, সে কিন্তু একটা শোক বার্তা, একটা টু শব্দ করে নাই। অশিক্ষিত তো, জানে না তো এইসব ভদ্রতা। অথচ ইরান কিন্তু আমাদের বন্ধু, ইরানের সাথে কিন্তু আমাদের কোনো শত্রুতা নাই, কিচ্ছু করে নাই, কারণ সে হচ্ছে আবার আমেরিকার দালাল, কারণ আমেরিকার দালাল ঢুকছে না। ফাইন। একমাত্র জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সুন্দরভাবে, মানে যেটা একেবারে স্ট্যান্ডার্ড ভাবে একটা শোক বার্তা জানায় ইরানের রাষ্ট্রদূতকে, যিনি বাংলাদেশে আছেন। যেই কারণে ইরানের প্রধান বা রাষ্ট্রদূত যারা আছে, এরা এখন কি বলতেছে জানো তোমরা? যে বিএনপি হচ্ছে ইরানের শত্রু, জামাত হচ্ছে বন্ধু। এখন কি বলবা? ওরাও তো জামাতরে পছন্দ করছে, কারণ জামাত ভদ্রতা জানে,
জামাতের মধ্যে মানবিকতা আছে, ওরা জানে কিভাবে একটা রাষ্ট্রীয় ডিল বা পরিচালনা করতে হয়। শিক্ষিত তো, তোমার প্রধানমন্ত্রী তো ম্যাট্রিক পাস, আমার থেকেও অশিক্ষিত, আমি তোর থেকে বেশি শিক্ষিত। সো চাটো, আরো বেশি করে পাচাটো। এই যে ইরান যে খেপছে বাংলাদেশের উপর, ইরান যদি এখন সবকিছু বন্ধ করে দেয়, তোমার মন্ত্রী, তোমার এই অশিক্ষিত পুতুল মন্ত্রী যারা আছে আর কি, চাগায় ব্যাটকায় পড়ে থাকবে। তো এতগুলো কথা বলার কারণ হচ্ছে এই যে তোমরা যে আমার জামাতি ট্যাগ দাও শুধুমাত্র বাংলাদেশের ভালো চাই বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, ভালোই লাগে। জামাত পদে পদে প্রমাণ দিতেছে যে না, ওরা আসলে ঠিক আছে, ঠিক আছে। আমার জামাত তোমরা বলতেই পারো, বলো জামাত মানে হচ্ছে দেশপ্রেমিক, জামাত মানে হচ্ছে যে দেশকে যারা ভালোবাসে, দেশের ভালো চায় এবং যাদের মাথায় বুদ্ধি আছে, যারা পররাষ্ট্রনীতিগুলো পরিচালনা করতে পারে এবং তারা বুঝে কোন কাজটা করলে বাংলাদেশের জন্য ভালো বা খারাপ। সো ক্যারি অন। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন, ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।